আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নেওয়ার জন্য চাপ দেবে ভারত। ষড়যন্ত্র করলে কখন বাংলাদেশে ফিরবেন হাসিনা, নিজের পরিকল্পনা ফাঁস করলেন মুজিব কন্যা। নায়কের বাংলাদেশে আসা নিয়ে ভারতের কড়া বার্তা। গণভোট দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে। গোলাম পরোয়ার রাষ্ট্র ক্ষমতা দখল করে কিংস পার্টি হিসেবে জন্মে খুব বেশি ঝড়ঝাপটার ভেতর দিয়ে যেতে হয়নি জাতীয় পার্টিকে। এরশাদ সাহেব বেঁচে থাকতেই তিনি দলটিকে বড় দলগুলির কাছে ক্ষমতায় যাওয়ার গেটিস করে ফেলেছিলেন। তার মৃত্যুর পরও দলটি সেই চরিত্র ধরে রেখেছিল। এই প্রথম জাতীয় পার্টিকে পড়তে হয়েছে সবচেয়ে বড় রাজনৈতিক পরীক্ষায়। কি মনে হয়? ছড়িয়ে পড়ো নেতাকর্মীরা, মিশে যাও ওই জামাতের মতন। যেভাবে আমাদের আওয়ামী লীগে, আমাদের ছাত্রলীগে, আমাদের যুবলীগে জামাতের বিভিন্ন গুপ্ত নেতারা ঢুকে গেছিল, ঢুইকা এই দলটার 12টা বাজাই দিছিল, তোমরাও একইভাবে ঢুইকা যাও। এটা আমার নির্দেশনা। এমন নির্দেশনা কিন্তু শেখ হাসিনা দিয়ে রাখছেন। দর্শক, জুলাই সনদের যে সাংবিধানিক আদেশ জারি সেটা নিয়ে যখন তর্ক বিতর্ক হচ্ছে, যখন এনসিপি এবং জামাতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই আদেশটা সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনূসকে জারি করতে হবে, রাষ্ট্রপতিকে জারি করতে দেবেন না, তখন সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে এটা পুরোটাই সংবিধান বিরোধী। সংবিধানের আলোকে শপথ নেওয়া সরকার কোনোভাবেই সংবিধান বিরোধী কোনো কাজ করতে পারে না। এটা কোনো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। রাজনীতি এখন এক অজানা অনিশ্চয়তার মোড়ে দাঁড়িয়ে। 5 আগস্ট পরবর্তী সময়ের প্রেক্ষাপটে আওয়ামী লীগের অবস্থান যেন ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। পতিত স্বৈরাচারী সরকারের অনেক শীর্ষ নেতা এখন পলাতক, কেউ বা লুকিয়ে আছেন দেশের বাইরে। এমন এক সময় সামনে এসেছে আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, যেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়েই দেখা দিয়েছে ধোঁয়াশা। তবে সবচেয়ে আলোচিত বিষয় হল, ভারত কি বাংলাদেশে নিজেদের ঐতিহ্যবাহী মিত্রদল আওয়ামী লীগকে নির্বাচন প্রক্রিয়ার অংশ রাখার পরামর্শ দেবে অন্তর্বর্তী সরকারকে? এমন প্রশ্ন এখন শুধু ঢাকা নয়, নয়াদিল্লিতেও আলোচনার কেন্দ্রে। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে বিষয়টি সরাসরি উত্থাপিত হয়। গত বৃহস্পতিবার 30 অক্টোবর মুখপত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন। ভারতীয় সাংবাদিক ইয়েশি সেলি জিজ্ঞেস করেন, বাংলাদেশে আগামী বছর নির্বাচন হতে পারে, ভারত কি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানাবে এবং আওয়ামী লীগকে সেই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার প্রস্তাব দেবে? প্রশ্নটি ছিল অত্যন্ত সরাসরি। তবে জয়সওয়াল কূটনৈতিক ভঙ্গিতেই উত্তর দেন, আমাদের প্রত্যাশা বাংলাদেশের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক। তিনি আওয়ামী লীগ বা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে উল্লেখ করেননি। তবে বিশ্লেষকরা বলছেন, অন্তর্ভুক্তিমূলক শব্দটি দিয়েই ভারত আসলে এক ধরনের বার্তা দিয়েছে। তারা চায় বাংলাদেশে এমন একটি নির্বাচন যেখানে বড় সব রাজনৈতিক দল অংশ নেবে, আর আওয়ামী লীগ সেই প্রেক্ষাপটে অন্তর্ভুক্তির মূল প্রতীক। রাজনৈতিক বিশ্লেষণ। বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিহাস বলছে, আওয়ামী লীগ সবসময় ভারতের ঘনিষ্ঠতম মিত্রদল। 1971-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক অনেকাংশেই আওয়ামী লীগের নেতৃত্বেই দৃঢ় হয়েছে। ফলে ভারতের কাছে আওয়ামী লীগের অনুপস্থিতি মানে বাংলাদেশে তাদের প্রভাব হারানোর আশঙ্কা। একজন সিনিয়র কূটনৈতিক নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, ভারত কখনোই চায় না বাংলাদেশে এমন একটি সরকার আসুক যারা তাদের আঞ্চলিক স্বার্থের প্রতিপন্থী। তাই পরোক্ষভাবে হলেও তারা চায় আওয়ামী লীগ রাজনৈতিক প্রক্রিয়ার ভেতর থাকুক। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। এদিকে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে বাংলাদেশে নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ধারণা তৈরি হয়েছে, ভারতও এবার সেই অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে বক্তব্য দিচ্ছে। অন্তর্বর্তী প্রেক্ষাপট। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে রাজনৈতিক পরিবেশ এখনও উত্তপ্ত। বিরোধী দলগুলো দাবি করছে, ইউনূস নেতৃত্বাধীন প্রশাসন একতরফাভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দমন নীতি চালাচ্ছে। তবে আওয়ামী লীগ এখনও প্রকাশ্যে নির্বাচনে অংশ নেবার বিষয়ে কিছু বলেনি। ভারতের পক্ষ থেকে সরাসরি কোনো প্রস্তাব না এলেও কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নয়াদিল্লি পর্দার আড়ালে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। উদ্দেশ্য একটাই, বাংলাদেশের রাজনীতিতে তাদের দীর্ঘদিনের কৌশলগত মিত্র আওয়ামী লীগ যেন সম্পূর্ণভাবে বাইরে না পড়ে। দিনের শেষে প্রশ্ন থেকে যাচ্ছে, ভারতের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বার্তার অন্তরালে কি লুকিয়ে আছে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার কূটনৈতিক প্রচেষ্টা, নাকি সেনা শাসক জেনারেল এরশাদ ক্ষমতায় গিয়ে তার পূর্বসূরি আরেক ক্ষমতা দখলকারী জেনারেল জিয়াউর রহমানের বিএনপির আদলে জাতীয় পার্টি নামে রাজনৈতিক দল গঠন করেন এবং কিংস পার্টি হিসেবে দলকে ক্ষমতায় নিয়ে আসেন? কিন্তু এরশাদের পতনের পর দলটি ক্রমশ দুর্বল হতে থাকে, নেতৃত্বে বিভাজন দেখা দেয় এবং রাজনীতিতে খানিকটা প্রাসঙ্গিকতাও হারায়। আওয়ামী লীগ অবশ্য শুরু থেকেই চেষ্টা করেছে দলটিকে রাজনীতির ভেতরে রাখার জন্য, কারণ জিয়াউর রহমানের সঙ্গে বঙ্গবন্ধুর খুনিদের প্রত্যক্ষ সম্পর্ক থাকলেও এরশাদের ক্ষেত্রে সেটা ঘটেনি। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় যখন সামরিক ছাউনি থেকে জন্ম নেওয়া বিএনপিকে বৈধ রাজনৈতিক শক্তি হিসাবে মেনে নেওয়া হয়েছে, তখন জেনারেল এরশাদের জাতীয় পার্টিকেও উপেক্ষা করা কঠিন ছিল। সে কারণেই আওয়ামী লীগ জাতীয় পার্টিকে জায়গা দিয়েছে, মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছে এবং একসঙ্গে সরকারও চালিয়েছে। বাংলাদেশকে তারা এমন এক উচ্চতায় নিয়ে গেছে, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলে সারা বিশ্ব
এটার প্রশংসা করেছে এবং স্বীকৃতি দিয়েছে। এই যে সমঝোতার ভিত্তিতে আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর দেশ চালিয়েছে, একদিকে তারা স্থিতিশীলতা বজায় রেখেছে, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থেকেছে, অন্যদিকে অর্থনৈতিকভাবে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। কিন্তু এই সময়েই বাংলাদেশের ভেতর গড়ে উঠেছে এক ভয়ঙ্কর জঙ্গি নেটওয়ার্ক, যারা বিদেশি শক্তির সহায়তায় 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করে। সেই ক্ষমতাচ্যুতির পর বিএনপি, জামায়াত, এনসিপি মিলে একটি সরকার গঠন করেছে এবং ডক্টর ইউনূসকে পাপেট হিসাবে বসালেও ডক্টর ইউনূস যে আন্তর্জাতিক খেলোয়াড় সে কথাটি অনেকেই ভুলে যেতে বসেছিল। কিন্তু ডক্টর ইউনূস ক্রমাগত তার খেল দেখিয়ে চলেছেন। এই যে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে বা কর্মকাণ্ড নিষিদ্ধ করে, সেই সঙ্গে তার দোষর হিসাবে অভিযোগ এনে জাতীয় পার্টিকেও টার্গেট করা হয়। এবং কারা টার্গেট করে? ইউনূসের ব্রেইন চাইল্ড অথবা ইউনূসের রাজনৈতিক সন্তান আরেক কিংস পার্টি এনসিপি বা নাপা। দলটির উপর একের পর এক মামলা, মানে জাতীয় পার্টির নেতাকর্মীদের উপর একের পর এক মামলা, নেতাকর্মীদের উপর হামলা, এমনকি গোয়েন্দা যন্ত্র ব্যবহার করে দলটিকে ভাঙারও চেষ্টা চলে। বলা যায় জাতীয় পার্টিকে রাজনীতি থেকে মুছে ফেলতে এক ধরনের স্টেট প্রজেক্ট চালানো হচ্ছে। কিন্তু সবকিছুর পরেও জেনারেল এরশাদের ভাই জিএম কাদেরের নেতৃত্বে দলটি টিকে আছে এবং শুধু টিকেই নেই, অবিশ্বাস্যভাবে শক্তি অর্জন করেছে। এই টিকে থাকার পেছনে কৌশলগত প্রজ্ঞা যেমন আছে, তেমনি আন্তর্জাতিক সংযোগ কাজ করছে। জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, মানে যদি হয়, মানবাধিকার পরিস্থিতি এবং গণতান্ত্রিক উত্তরণের দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি পত্রিকার মাধ্যমে। দলের পক্ষে কাদেরের সঙ্গে ছিলেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি এবং অন্যান্য নেতারা। আর IRI দলের নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক এবং নিরাপত্তা বিশ্লেষক লিসা কার্টিস। আলোচনায় উঠে এসেছে মিথ্যা মামলা প্রত্যাহার, বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং প্রশাসনকে নির্দলীয় করার দাবি, যা প্রমাণ করে জাতীয় পার্টি এখন আর কেবল বেঁচে থাকার রাজনীতি করছে না বা টিকে থাকার রাজনীতি করছে না, বরং নিজেকে কার্যকর রাজনৈতিক শক্তি হিসেবে পুনর্গঠনের চেষ্টা করছে। তাতে অনেকটা সফল হয়েছে। এর কিছুদিন পরেই আবার একই সপ্তাহে জাতীয় পার্টির প্রতিনিধিরা বৈঠক করেছেন কমনওয়েলথ প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট মিশনের সঙ্গে, যেখানে জিএম কাদের বলেছেন একতরফা নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে। দেশের 50% বেশি মানুষের প্রতিনিধিত্বশালী দলগুলোকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক সংস্কার টেকসই হবে না। তার ভাষায় এই সরকার একতরফা নির্বাচন করার পায়তারা করছে, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচন করার সদিচ্ছা এবং সক্ষমতা এই সরকারের নেই। বৈঠকে মহাসচিব পাটোয়ারিও সতর্ক করেছেন যে এই নির্বাচনের আগে পরে এবং ভোটের দিন সংঘাতের ঝুঁকি আসলে প্রবল। এর ধারাবাহিকতায় জিএম কাদের স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে সেটি নির্বাচনী নয়। তার কথায় মাত্র 3% লোক নিয়ে যে নির্বাচন করতে চাওয়া হচ্ছে সেটি এক প্রহসন। তিনি আরো বলেন, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলার যে যুক্তি ছিল, সেই একই পাতানো রাজনীতি এখন ইউনূস সরকার করছে। এমন বক্তব্য হতাশার মনে হয় আপনার? আমার মনে হয় না, বরং আমার মনে হয় এটি তার এক ধরনের রাজনৈতিক শক্ত অবস্থান, যেখানে জাতীয় পার্টি নিজের প্রাসঙ্গিকতা আন্তর্জাতিক মহলে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং সফল হয়েছে। এই বক্তব্যগুলোর বা এই বৈঠকগুলোর অর্থ কিন্তু খুব স্পষ্ট। পশ্চিমা দেশগুলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে নয়, বরং তারা চায় দলটি নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিক। আন্তর্জাতিক পর্যায়ে যে আলোচনা হচ্ছে তাতে জাতীয় পার্টিকে এখন রাজনৈতিক স্টেক হোল্ডার হিসেবে বিবেচনা করা হচ্ছে। আর এই বাস্তবতায় জিএম কাদেরকে শক্ত করছে বা তার দলকে, জাতীয় পার্টিকে একটি নৈতিক অবস্থান দিয়েছে, কি শক্ত অবস্থান দিচ্ছে। জিএম কাদেরের সাম্প্রতিক বক্তব্য বাংলাদেশে কোনো নির্বাচনই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া অনুষ্ঠিত হবে না, এটা নিছক রাজনৈতিক চিৎকার মনে হয় আপনার? আমার তো মনে হয় এটাই বাস্তবতা এবং তিনি এই বাস্তবতারই প্রতিধ্বনি করেছেন। বাংলাদেশের বর্তমান রাজনীতিতে জাতীয় পার্টি বলতে গেলে এখন বিরোধী শক্তির কেন্দ্র। কারণ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, তাদের নেতাকর্মীরা রাস্তায় নামলেই গ্রেপ্তার হচ্ছেন, আতঙ্কে তারা কেউ পালিয়ে আছেন, কেউ দেশ ছাড়া হয়ে আছেন। মাঝে মাঝে তারা রাস্তায় জানান দিচ্ছে বটে, কিন্তু তারা এক জায়গায় জড় হতে পারছে না। তারা আছেন সর্বোচ্চ, আবার নেইও। বিএনপি, জামাত, এনসিপি তো সরকার চালাচ্ছে, তারা সরকারে থাকলেও তাদের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে গেছে চাঁদাবাজি আর মানুষকে কষ্ট দেওয়ার জন্য। আর ইউনূসের সরকার এখন আন্তর্জাতিকভাবে পুরোটাই প্রশ্নবিদ্ধ। এই অবস্থায় জাতীয় পার্টি একমাত্র দল যারা বিদেশিদের কাছে বাংলাদেশের প্রকৃত রাজনৈতিক বাস্তবতা ব্যাখ্যা করছে এবং গণতান্ত্রিক রাজনীতির ন্যূনতম কাঠামো ধরে রাখার চেষ্টা করছে। আপনার কি মনে হয় আমেরিকা বা ধরুন যেসব বিদেশিরা এখন বাংলাদেশ সফর করছে নির্বাচন নিয়ে, তারা বিএনপি, জামায়াত, এনসিপির কথা বিশ্বাস করবে? কারণ তারা তো সরকারে আছে, তারা তো ওই সরকারের প্রশংসা করবেই। মির্জা ফখরুল ইউনূসকে জিয়াউর রহমান মনে করছেন, আর এনসিপি মনে করছে গোলাম আজম আবার ফেরত আসছে। আর নাপার কথা বাদ দিই, নাপা তো আসলে মনে করছে তাদের রাজনৈতিক পিতা হচ্ছে ডক্টর ইউনূস। সত্যি তো তাই, ইউনূস না হলে নাপার জন্ম হতো না, তাই না? তাহলে তাদের কথা বিশ্বাস করবে না, জিএম কাদেরের কথা বিশ্বাস করবে, শামীম হায়দার পাটোয়ারির কথা বিশ্বাস করবে। কারণ জিএম কাদের এবং শামীম হায়দার পাটোয়ারি রাজনৈতিকভাবে এতটাই পরিপক্ক বক্তব্য দিচ্ছেন যে তাদের কথা বিশ্বাস না করে উপায় নেই। জিএম কাদেরের বক্তব্য যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না, তার পেছনে পরিসংখ্যানগত যুক্তি আছে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মিলিত ভোটার সংখ্যা এখনো বিএনপি, জামায়াত, এনসিপির সম্মিলিত ভোটের চেয়ে বেশি। তার সঙ্গে যদি 14 দলের ভোট যোগ করা হয়, তাহলে দেশের গরিষ্ঠ জনগণের প্রতিনিধিত্ব এই দুই শক্তির মধ্যেই নিহিত।
এই গোষ্ঠীকে নির্বাচনের বাইরে রেখে কোনো নির্বাচন আয়োজন মানেই রাজনৈতিক প্রতারণা, যা কেবল প্রহসন নয়, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, গণতন্ত্রের বিরুদ্ধে অপরাধ। হয়তো অনেকে পাল্টা প্রশ্ন তুলবেন, আওয়ামী লীগ আমলে বিএনপি জামায়াত ছাড়া নির্বাচনের সময় তখন তো এমন কথা আপনি বলেননি, কেন বলিনি? উত্তরে বলবো, তখন বিএনপি জামায়াত নিজেরাই নির্বাচনে অংশ নেয়নি, তাদের উপর কোনো নির্বাহী আদেশ বা প্রশাসনিক নিষেধাজ্ঞা ছিল না, বরং তারা তখন রাজনৈতিক ক্যালকুলেশনে ভুল করে মাঠ ছেড়ে দিয়েছিল। 2014 সালে তারা অংশ নেয়নি কারণ যুদ্ধাপরাধীদের রক্ষা করতে আওয়ামী লীগ সরকারের সঙ্গে দর কষাকষি করতে ব্যর্থ হয়েছিল তারা। শেখ হাসিনা তখন নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধের বিচারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, তাই সেই দাবি মানা তার পক্ষে সম্ভব ছিল না। 2018 সালের নির্বাচনে তারা গিয়েছিল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, যিনি কিনা একদম সিজনড বঙ্গবন্ধু প্রেমিক। কিন্তু বিএনপি জামায়াতের ভোটাররা তো ডক্টর কামাল হোসেনকে চেনে, তারা কেন কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি জামায়াতকে দেখবে বলুন তো? তারা তো সেটি মেনে নেয়নি। আর 2024 সালে তাদের না যাওয়ার কারণ ছিল ভিন্ন, বিদেশিরা মানা করে দিয়েছিল। নেতারা সবাই সাজাপ্রাপ্ত এবং নির্বাচনের অযোগ্য, ব্যাপারটা আপনারা ভুলে গেছেন। এটা এমন নয় তাদের প্রধানমন্ত্রী কে হবে সেটাও তারা নিশ্চিত করতে পারেনি, জামাত থেকে প্রধানমন্ত্রী হবে নাকি বিএনপি থেকে কে হবেন প্রধানমন্ত্রী। এটা এমন নয় যে আদালতকে ব্যবহার করে সাজানো মামলা দিয়ে তাদের নেতাদেরকে ফাঁসানো হয়েছিল, বরং বিচার প্রক্রিয়ার সব ধাপ মেনে রায় হয়েছিল। কিন্তু এখনকার অবস্থায় বিচার ব্যবস্থা হয়ে গেছে ডক্টর ইউনূসের গোয়াল ঘর। বিএনপি জামায়াত হলে খালাস পাবে, আওয়ামী লীগ হলে ফাঁসি হবে, আর এনসিপি বা নাপা হলে ইনডেমনিটি পাবে, দায় মুক্তি পাবে। এমন বাস্তবতায় জাতীয় পার্টিকে তার প্রাপ্য গুরুত্ব না দিলে রাজনৈতিক ভারসাম্য ধসে পড়বে। এটা নিশ্চয়ই ইউনূসকে তার বিদেশি প্রভুরা বুঝিয়েছেন বা বোঝাবেন। ইউনূস সরকার বা তার পৃষ্ঠপোষক শক্তিগুলো হয়তো মনে করছে জাতীয় পার্টিকে পাশে না নিয়েও ক্ষমতা টিকিয়ে রাখা যাবে, কিন্তু সেটি কেবল কাগজে কলমে সম্ভব। বাস্তবে আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় পার্টিকে ছাড়া কোনো সরকার দীর্ঘস্থায়ী হবে না। বিএনপি জামায়াত এনসিপির মধ্যে ক্ষমতার ভাগাভাগি হতে পারে, কিন্তু এর মধ্যে কে সরকার আর কে বিরোধী দল হবে সেটা ঠিক করাই সম্ভব হবে না কারোর পক্ষে, তাই না? এরই মধ্যে আপনারা কামড়াকামড়ি দেখতে পাচ্ছেন না? রাস্তায় চলে আসছে সেই কামড়াকামড়ির খেয়ের চিৎকার, একজন আরেকজনের বিরুদ্ধে কে কার বাপ তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। দেশের এই ভয়ঙ্কর দুরবস্থাতেও জাতীয় পার্টির এই শক্তিশালী হয়ে ওঠাটা প্রমাণ করে যে দলটির রাজনীতি এখনো টিকে আছে। বহু চেষ্টাতেও কেউ সেটা ধ্বংস করতে পারেনি। একদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাজনৈতিক মাঠকে একদলীয় করার সকল পক্ষীয় চেষ্টা, অন্যদিকে বিএনপি জামায়াত এনসিপি জোটের ভেতরে দ্বন্দ্ব জাতীয় পার্টিকে আরো বেশি প্রাসঙ্গিক করে ফেলেছে। এই পরিস্থিতিতে যদি জাতীয় পার্টি দায়িত্বশীলভাবে টিকে থাকতে পারে, গণতন্ত্রের স্বার্থে অবস্থান নেয় এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা পরিষ্কারভাবে তুলে ধরে, তাহলে সেটাই হবে তাদের প্রথম বড় সাফল্য। রাজনৈতিক দলকে জনগণের দল হয়ে ওঠার ক্ষেত্রে বহু পরীক্ষা দিতে হয়, মাঠে, ঝুঁকিতে, প্রতিরোধে। আজ সেই পরীক্ষায় আছে জাতীয় পার্টি। তারা কি নিজেদের অতীতের ভার পেছনে ফেলে নতুন রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারবে? এই প্রশ্নের উত্তরই ঠিক করবে জাতীয় পার্টি শুধু টিকে থাকবে নাকি সত্যি বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় শক্তি হিসেবে ফিরে আসবে। জাতীয় পার্টি জিএম কাদের এবং শামীম হায়দার পাটোয়ারির নেতৃত্বে একটা খেল দেখাবে, আমার সেটা দৃঢ়ভাবে মনে হয়। কারণ তাদের এই দুজনের গত কিছুদিনের রাজনীতি আমি পর্যবেক্ষণ করছিলাম এবং আমি দেখতে পাচ্ছি তারা আসলে একটা সঠিক রাজনৈতিক পথ বেছে নিয়েছে, যে পথে নিশ্চয়ই বাংলাদেশকে তারা প্রাধান্য দিচ্ছেন, বাংলাদেশের গণতন্ত্রকে প্রাধান্য দিচ্ছেন এবং বাংলাদেশের একটি স্থায়ী, এই যে ভয়ঙ্কর ভজঘট অবস্থা, তার একটি স্থায়ী সমাধানকে প্রাধান্য দিচ্ছেন। আশা করি তারা জয়ী হবেন। ভালো থাকেন আপনারা। লীগকে তারা কিক মারলো, তারা তাদের আসল মূল দলে ফিরে গেল। এখন এই যে পলিসি, এই পলিসিটা কি খালি জামাতি পারে নাকি আওয়ামী লীগও পারে? আসলে আওয়ামী লীগও পারে। আর ভোটের মাঠে আওয়ামী লীগ এখন ভাই খুব রসালো একটা কেক, এটার তলে তলে সবাই চায়, এনসিপিও চায়, বিএনপিও চায়, জামাতও চায়, মানে নিরীহ যারা আছেন অথবা পিওর বা ক্লিন ইমেজের যারা আছেন। তো তেমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটছে যে জামাতের মধ্যে কিভাবে এখন আওয়ামী লীগ ঢুকতেছে। এই লোককে আগে জামাত ছিল, মাঝখানে আওয়ামী লীগ হয়েছে, নাকি আগে থেকে আওয়ামী লীগ এখন জামাত হয়েছে? আসুন দেখি। বাংলাদেশ জামায়াত ইসলামীর সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগদান করেছে পিরোজপুরের নেসারাবাদের এক আওয়ামী লীগ নেতা। উপজেলা গুয়ারেখা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মহিবুল্লাহ এই তথ্য নিশ্চিত করছেন। কেন এই আওয়ামী লীগের নেতাকে দলে ঢুকালেন? তিনি কি টেন্নমেন্ন নেতা, কথিত নেতা? না, ওই আওয়ামী লীগ নেতা হলেন আব্দুল লতিফ ওরফে লতিফ সেক্রেটারি। তিনি পিরোজপুরের নেসারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তার মানে একটা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সহসভাপতি মোটামুটি একটা হেভিওয়েট ক্যারেক্টার, এলাকা ভিত্তিক। তার মানে এই ব্যক্তি এমন না যে শুধুমাত্র আওয়ামী মনা বা সাপোর্ট করতেন। এ বিষয়ে সদ্য যোগ দেওয়া যায় মনুষ্য আছেন লতিফ, তিনি বলছেন, আমি পূর্বে আওয়ামী লীগ করতাম, এখন জামাতে যোগদান করেছি। তো কেন করলেন? বয়স কম হয় না। তো বয়সের সাথে সম্পর্ক কি? চিন্তা করলাম আমার বয়স এখন 70 বছর, তাই শেষ জীবনে একটা ইসলামী দলের সঙ্গে থেকে মরতে চাই। তারও তো ইসলামিক দল ছিল, কিন্তু ওই ইসলামিক দলগুলো এতটা পাওয়ারফুল না। আর আসলে ওনার কিন্তু বয়স হয়ে গেছে, মুরব্বীর 70 বছর। এখন আগামী 5-7-10 বছর তো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না, মিনিমাম 7 বছর ধরে রাখেন। এখন থেকে 5 বছর, নির্বাচন মিলিয়ে 6 বছর। তো এই লোকের হয়তো চিন্তা হচ্ছে আগামী 6 বছর বাসমুনি। এখন আওয়ামী লীগের নামে যে পরিমাণ মামলা হচ্ছে, পান থেকে চুন খসলে, ভালো মানুষের নামে মামলা দেওয়া হচ্ছে। সরকারের রিকোয়ারমেন্ট আছে, এই সরকার অনেকভাবেই আওয়ামী লীগের অনেক মানুষ কিন্তু নিরপরাধ, কিন্তু মামলার আসামি হয়েছে, এটা সরকার নিজেও জানে। তো এই মুরব্বী হয়তো চিন্তা করছে শেষ বয়সে জেল, পুলিশ, থানা, আদালত, চক্কর বক্কর, যেহেতু এলাকাতে একটা লোকাল প্রভাব আছে, তার ভক্ত আছেন,
সো সামনে নির্বাচন, তিনিও কিন্তু একটা ক্যারেক্টার। এখন এই সময়টার মধ্যে জামাত থাকলাম, পরে আসলে মাফটাফ চাই আবার আমরা আওয়ামী লীগে চলে যাবো, এটা একটা মেন্টালিটি হতে পারে। আরেকটা আছে যে ওই পর্যন্ত বাসি নাকি আল্লাহ জিন্দা রাখে কিনা মরে যেতে পারি, শেষ বয়সে অপমানিত হইতেছে না, এটাও একটা হতে পারে। আরেকটা হতে পারে যে আসলেই তিনি মনে করছেন যে বেহেশতের টিকিটের জন্য, অনেকে বলে আর কি দুষ্টামি করে যে জামাত বেহেশতের টিকিট বিক্রি করে, তো ভাবতেছেন শেষ জীবনে আওয়ামী লীগ করে নিশ্চয়ই তিনি অনেক গুণাটুনা করছেন, শেষ জীবনে মাফটাফ চাইয়া যদি বেহেশতে যাওয়া যায়। আসলে ঘটনাটা কি আমার কাছে মনে হয়, এই যে ব্যক্তি আছেন তিনি গোয়ারেখা ইউনিয়নটি মূলত হিন্দু অধ্যুষিত এলাকা এবং ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে এই ইউনিয়নের কয়েকজন প্রবীণ আওয়ামী লীগ নেতাকর্মী তারা জামাত ইসলামীতে যোগ দিচ্ছেন বা জামায়াত মনা হয়েছেন। আর জামাতের সেক্রেটারি ইউনিয়নের তিনি বলছেন, আমাদের ইউনিয়নে জামাতের অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে, অনেকে আমাদের দলে যোগ দিতে আগ্রহী, তবে যাচাই বাছাইয়ের পর সদস্যপদ দেওয়া হয়। এখন যাচাই বাছাইতে যেটা ক্লিন ইমেজ, তার মানে বিপিনুরও ঠিক বলছে, ওরাও ক্লিন ইমেজের চাচ্ছে, বিএনপিও চাচ্ছে ক্লিন ইমেজ, তার মানে যাদের মামলা হামলা ওইরকম কোনো অন্যায় অত্যাচার জুলুম করে না তাদের মোটামুটি একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে, এখন বিভিন্ন দলে যোগ দিতে পারবে, আহ্বান জানানো হচ্ছে প্রতিদিন। তবে এমন তো হইতে পারে যেটা শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, তোমরাও ঠিক ওই স্টাইলেই মিশে যাও এদের সাথে, যেমনটা মিশে গেছিল আমাদের সাথে। আপাতত পিঠ বাঁচাও, পরেরটা পরে দেখা যাবে, সময় হলে ডাক দিলে, বংশীতে সুর দিলে সব আবার পিলপিল করে চলে আসবা। আমরা রাজনীতির পিছনে জিনিসটা কিন্তু কঠিন ভাই, তবে কেউ কেউ বলছেন এটাও শেখ হাসিনার মেটিকুলাস ডিজাইন। দেখা যাক আসলে কোনটা, সময় বলবে। ভালো থাকো। দর্শক, জুলাই সনদের যে সাংবিধানিক আদেশ জারি সেটা নিয়ে যখন তর্ক বিতর্ক হচ্ছে, যখন এনসিপি এবং জামাতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই আদেশটা সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনূসকে জারি করতে হবে, রাষ্ট্রপতিকে জারি করতে দেবেন না, তখন সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে এটা পুরোটাই সংবিধান বিরোধী। সংবিধানের আলোকে শপথ নেওয়া সরকার কোনোভাবেই সংবিধান বিরোধী কোনো কাজ করতে পারে না, এটা কোনোদিন গ্রহণযোগ্য হবে না। এই আলোচনার ফাঁকে রাষ্ট্রপতিকে যখন মাইনাস করে ফেলার অনেকদিন আগে থেকেই তো আমরা দেখছি যে বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তাকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি, কিন্তু তাকে সরিয়ে দেওয়ার সাংবিধানিক কোনো ওয়ে যেহেতু খুঁজে পাওয়া যায়নি, সেহেতু তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারটা আর সংগঠিত হয়নি। একমাত্র তিনি নিজে থেকে যদি সরে যান তাহলে হয়তো এই সরিয়ে ব্যাপারটা খালি হবে, নতুবা তাকে সরিয়ে দেওয়ার কোনো ওয়ে নাই। কারণ সংসদ ছাড়া রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে, ইমপিচমেন্টের মাধ্যমে সরিয়ে দিতে আর কেউ পারে না সংবিধান অনুযায়ী। এবং বর্তমান সময়েও সংবিধান বলে বর্তমান সময়েও দেশের সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার কথা রাষ্ট্রপতি, তাকে বিভিন্ন কাজে সহায়তা পরামর্শ দেওয়ার কথা উপদেষ্টা মণ্ডলীর, কিন্তু তার ব্যতিক্রম দেখছে। সেই ব্যতিক্রমের মাঝেই রাষ্ট্রপতিকে নানাভাবে ছুঁড়ে ফেলা, এর আগেও আমরা দেখেছি যে সরকারের বিভিন্ন উদ্যোগ, বিভিন্ন বিদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা, এই ব্যাপারে রাষ্ট্রপতির একটা চিঠি, পররাষ্ট্র উপদেষ্টা বরাবর একটা চিঠি, যেটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছিল, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। অর্থাৎ সরকারের মধ্য থেকেও রাষ্ট্রপতিকে অগ্রাহ্য করা, অমান্য করা, রাষ্ট্রপতিকে বাইপাস করা, এই ব্যাপারগুলো রয়েছে। অনেকে আবার মনে করেন যে রাষ্ট্রপতি এক ধরনের গৃহবন্দী হয়ে আছেন, তার মূলত সরকারের দেয়া বিভিন্ন কাগজপত্রে সই করা ছাড়া কোনো উপায় নাই। যে কথা তিনি পররাষ্ট্র উপদেষ্টাকে লেখা চিঠিতে জানিয়েছিলেনও, যে রেকর্ড সংখ্যক সব অধ্যাদেশে তিনি সই করে এই সরকারকে সহযোগিতা করে চলেছেন, যখন তখন তার ছবি নামানো, তাকে না বলে গোপনে ফোন করে ছবি নামানোর মতো এরকম অসম্মানজনক কর্মকাণ্ড না করলেও তিনি পারতেন। সেরকম মুহূর্তে হঠাৎ করে আলোচনায় আবার বাংলাদেশের রাষ্ট্রপতি আলোচনায় এসেছে, তিনি বঙ্গভবনের থেকে বের হচ্ছেন। বঙ্গভবন থেকে বের হতে আমরা দেখেছি বেশ কিছুদিন আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটা অনুষ্ঠানে তাকে যোগদান করতে দেখেছিলাম। এছাড়া তাকে বঙ্গভবন থেকে আমরা বের হতে দেখিনি। এর আগে দেখেছিলাম 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দেওয়ার ঘটনা, সেখানেও একটা মহা কেলেঙ্কারি ব্যাপার দেখেছি। সাধারণত রেওয়াজ যেটা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পাশাপাশি থাকেন, রাষ্ট্রপতি আগে ফুল দেন, তারপরে প্রধানমন্ত্রী ফুল দেন, দুইজন একসাথেই থাকেন। শুধুমাত্র পদাধিকার বলে রাষ্ট্রপতি আগে ফুলটা দেন, তারপরে প্রধানমন্ত্রী দেন, তারপরে দুইজন একসাথে সেখান থেকে চলে যান। কিন্তু এবারের 21শে ফেব্রুয়ারিতে দেখেছিলাম আমরা যে মহামান্য রাষ্ট্রপতি যখন ফুল দিচ্ছেন তখন প্রধান উপদেষ্টা শহীদ মিনারে উপস্থিতি হননি। রাষ্ট্রপতি ফুল দিয়ে যখন চলে গেলেন, শহীদ মিনার এলাকা ত্যাগ করলেন, তারপরে প্রধান উপদেষ্টা সেখানে প্রবেশ করলেন, তারপরে তিনি ফুল দিলেন। তার মানে হচ্ছে যে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎটা পর্যন্তও করতে চান না। এরকম পরিস্থিতিতে আবারও আলোচনায় এসেছেন তিনি, এবং শোনা যাচ্ছে তিনি 4 দিনের জন্য বঙ্গভবন থেকে বের হচ্ছেন এবং যাচ্ছেন পাবনায়, যেখানে তার নিজের বাড়ি। পাবনার সন্তান তিনি, সেখানে যাচ্ছেন। হঠাৎ করে পাবনা সফরে কেন যাচ্ছেন তিনি, সেটা একটু রহস্যের দানা বেঁধেছে। তাহলে কি এটাই রাষ্ট্রপতি হিসেবে শেষ তার নিজের এলাকা সফর? একটু বোঝার চেষ্টা করব গণমাধ্যম কি বলছে, কি ঘটতে পারে, একটু পারিপার্শ্বিক অবস্থা নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব যে কি হচ্ছে। শাহাবুদ্দিন চুপ্পুর কথা, তিনি 4 দিনের সফরে বঙ্গভবন থেকে বের হচ্ছেন এবং পাবনায় যাচ্ছেন তার নিজের এলাকায়। পাবনায় তার নিজের এলাকায় তিনি যেতেই পারেন, খুবই স্বাভাবিক, কিন্তু 4 দিনের একটা দীর্ঘ সফর কেন? পাবনায় কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে কিনা? অনেকেই অভিযোগ করেন, অনেকে এরই মাঝে বিগত বেশ কিছুদিনে অভিযোগ করার চেষ্টা দেখেছি অনেককে, যে ঢাকা শহরে যে ঝটিকা মিছিল এবং আওয়ামী লীগের কর্মকাণ্ডগুলো হচ্ছে, সেগুলো রাষ্ট্রপতির নেতৃত্বে রাষ্ট্রপতি অর্গানাইজ
করে এগুলো করছেন, এরকম অভিযোগ করার চেষ্টাও করা হয়েছে। এমনকি বাংলাদেশের একটি গণমাধ্যম থেকেও সেটা করা হয়েছে, যে গণমাধ্যম এবং গণমাধ্যমের সাংবাদিক ঘোর মানে ঐতিহাসিকভাবে ঘোর আওয়ামী লীগ বিরোধী হিসেবেই পরিচিত। যদিও সেটা হওয়ার কারণও রয়েছে, তাকে আওয়ামী লীগের সময়ে আদালত চত্বরে হেনস্থা হওয়ার ঘটনাও আমরা দেখেছিলাম, যেটা খুব কোনোভাবে গ্রহণযোগ্য ব্যাপার নয়। যাক, সে কথা। রাষ্ট্রপতি যাচ্ছেন পাবনাতে। ডিবিসি নিউজ এই খবরটা যেভাবে দিচ্ছে, তাদের শিরোনামটা দেখলে বুঝতে পারবেন। 4 দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি। সেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 4 দিনের সরকারি সফরে বৃহস্পতিবার 6 নভেম্বর তিনি পাবনা যাবেন। রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মোহাম্মদ লুৎফর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সফর সূচি অনুযায়ী রাষ্ট্রপতি 6 নভেম্বর ঢাকা থেকে হেলিকপ্টার যোগে তিনি পাবনায় যাবেন। সেখানে পৌঁছানোর পর তিনি জেলা সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণ করবেন এবং রাত্রি যাপন করবেন। সার্কিট হাউসে থাকবেন, নিজের বাড়িতে থাকবেন না। রাষ্ট্রপতি যেহেতু তিনি নিরাপত্তার কারণে সার্কিট হাউসে থাকাই স্বাভাবিক। সফরের দ্বিতীয় দিন শুক্রবার 7 নভেম্বর রাষ্ট্রপতি আরিফপুরে তার পিতামাতার কবর জিয়ারত করবেন। এরপর তিনি আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে তিনি তার আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের তৃতীয় দিন শনিবারও 8 নভেম্বর রাষ্ট্রপতি সার্কিট হাউসে নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করবেন এবং সেখানেই রাত্রি যাপন করবেন। 2 দিন পর পর আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার একটা ব্যাপার রয়েছে। সফরের শেষ দিন 9 নভেম্বর রবিবার সকালে সার্কিট হাউসে গার্ড অফ অনার গ্রহণ শেষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। এদিকে রাষ্ট্রপতির সফর উপলক্ষে বিজ্ঞপ্তিতে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসককে সার্বিক প্রশাসনিক ব্যবস্থার সমন্বয় এবং প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা করার জন্যও বলা হয়েছে। এখানে দুইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সফরের 4 দিনের 2 দিন তার রাখা হয়েছে তিনি আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করবেন। সেই ক্ষেত্রে আবার বিতর্ক ওঠে কিনা যে তিনি সেখানে গিয়ে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে দেখা করলেন এবং আওয়ামী লীগের রাজনীতি এক ধরনের পাবনাতে গিয়ে অর্গানাইজ করার চেষ্টা করলেন কিনা। এটা একটা পয়েন্ট আলোচনায় আসতে পারে কিংবা বিতর্কের মধ্যে আসতে পারে। আরেকটা ব্যাপার আসতে পারে, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি যখন বঙ্গভবনের এত কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য থেকে বের হয়ে পাবনায় যাচ্ছেন এবং নিজের এলাকায় যাচ্ছেন, তখন মানে এরকম ঘটনা আবার যদি ঘটে যায় যে রাষ্ট্রপতিকে কেন্দ্র করে এক ধরনের মব সৃষ্টি করার চেষ্টা করা হলো, তাহলে সেটা বাংলাদেশের জন্য একটা কেলেঙ্কারির ব্যাপার হবে। যে রাষ্ট্রপতিকে কেন্দ্র করে মব তৈরি করা হলো কিংবা সার্কিট হাউসের আশেপাশে যারা রাষ্ট্রপতি বিরোধী তারা এক ধরনের সমাবেশ করার চেষ্টা করলো, রাষ্ট্রপতিকে মানে লাঞ্ছিত করার চেষ্টা করলো। এরকম ঘটনা আমরা আশা করবো যে এরকম কোনো ঘটনা না ঘটুক। যদি সেরকম কোনো ঘটনা ঘটে যায় তাহলে সেটা খুব একটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের সৌন্দর্যের জন্য খুব একটা ভালো কিছু হবে না। দেশের বাইরে একটা বাজে মেসেজ যাবে। যদিও আমরা দেখেছি প্রফেসর ইউনূস বিদেশ সফরে সাম্প্রতিক সময়ে সর্বশেষ তিনি যে জাতিসংঘের অধিবেশনে যোগদানের জন্য সফর করলেন, সেখানেও তার সফরকে কেন্দ্র করে জাতিসংঘ অধিবেশনের বাইরে তার বিরুদ্ধে স্লোগান, ব্যানার, ফেস্টুন, তার পুষ্পতলিকায় জুতার মালা দেয়া, এরকম অনেক বাজে ঘটনা আমরা দেখেছি। অর্থাৎ সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানের বেলাতেও যখন এই ব্যাপারগুলো দেশের বাইরে দেখছি, তখন দেশের ভেতরে আবার এই ঘটনাগুলো হয়ে গেলে, মানে তাদের প্রতিপক্ষ এই ঘটনাগুলো করলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু আলোচনা আনার মূল কারণ সেটা না। মূল কারণ হচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতি তিনি পাবনাতে কেন যাচ্ছেন এবং আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করার যে ব্যাপারটা, সেই সাক্ষাৎ করার ইস্যুকে কেন্দ্র করে নতুন কোনো মানে প্রতিবাদ কিংবা আন্দোলন দানা বেঁধে ওঠে কিনা যে রাষ্ট্রপতি বঙ্গভবনে পারছেন না বলে পাবনাতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কিংবা আওয়ামী লীগের দোসরদের সঙ্গে সাক্ষাৎ করছেন, তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছেন। যে অভিযোগগুলো 2-1টা গণমাধ্যম তিনি বঙ্গভবনে থাকা অবস্থাতেই করছে যে ঢাকায় আওয়ামী লীগের যে ঝটিকা মিছিলগুলো হচ্ছে সেগুলো তদারকি করছেন রাষ্ট্রপতি বঙ্গভবনে বসে। রাষ্ট্রপতি বিরোধী একটা বিরাট অংশ রয়েছে যারা জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার, তারা বেশিরভাগই রাষ্ট্রপতির বিরোধিতাকে সরিয়ে দেওয়ার পক্ষে এবং তার বঙ্গভবনে একাধিকবার মব তৈরি করার পরিকল্পনা হয়েছে এবং সর্বশেষ পরিকল্পনা কিছুদিন আগে আমরা দেখেছি যে হওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেনি তারা, যারা চেষ্টা করেছিলেন। এই ব্যাপারগুলোর মাঝে পাবনা সফরটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমাদের প্রত্যাশা এটাকে কেন্দ্র করে যেন পরিস্থিতি ভিন্ন দিকে না যায়, পরিস্থিতি ঘোলাটে না হয়। আবার যখন 6 তারিখে তিনি সফরটা শুরু করবেন, 1 তারিখেই অর্থাৎ গতকালকেই, মানে 1 তারিখে তো না, আজকে 1 তারিখ, গতকালকে 31 তারিখেই রাতেই যখন খবরটা গণমাধ্যমে এসেছে, তখন আবার এই সফরের প্রতিবাদে কোনো কর্মসূচি হয়ে যায় কিনা সেটাও দেখার বিষয় বোধহয়। দর্শক, আপনার কি মনে হয় রাষ্ট্রপতি কি আদতে বঙ্গভবনে 4 দেয়ালে থাকতে থাকতে একটু মানে কি বলবো যে একটু বিষিয়ে উঠেছেন কিংবা একটু মানে মুক্ত আকাশে শ্বাস নেওয়ার জন্য তিনি বের হচ্ছেন, নাকি এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক রয়েছে, দূরতম সম্পর্ক থাকলেও? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের।
প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।